আজকের গল্প রক্তের নেশা। গল্পটির লেখক শুভঙ্কর ভট্টাচার্য। আপনারাও চাইলে আমাদের গল্প পাঠাতে পারেন। আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমাদের অফিসিয়াল মেলটি দেওয়া আছে। সেই মেলে আপনারা আপনাদের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। আমাদের যদি আপনার গল্পটি ভালো লাগে তাহলে আমরা আপনার গল্প নিয়ে কাজ করব। ধন্যবাদ। অনিকেত বল। তোকে কবে থেকে বলছি ভাসানদিঘিতে আমার এই বাড়িতে ঘুরে যা। দাদু যে কি সুন্দর বাড়িটা কিনেছিল কি বলবো। কেন যে দাদু মারা যাওয়ার পর এখান থেকে চলে যায় কে জানে। তুই ঘুরে যা কদিনের জন্য, খুব ভালো লাগবে। কলকাতা থেকে সাথে নরেশদাকেও নিয়ে এসেছি, তাই খাওয়া দাওয়ার নো চিন্তা। অগত্যা বন্ধুর কথা ফেলতে না পেরে অফিসে কদিন ছুটি নিয়ে পৌঁছে গেলাম ভাসানদিঘিতে। সত্যি বাড়িটা খুব সুন্দর, একটু পুরনো ধাঁচের, তবে অনিকেত ঠিকঠাক করিয়ে বেশ সুন্দর করে তুলেছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শোয়ার কিছু সময় পর থেকেই আমি বেশ কিছু মানুষের একসাথে চিৎকার ভেসে আসতে থাকা শুনতে পাই। কোথা থেকে আওয়াজটা যে আসছে তা ঠিক বুঝতে পারি না। পাশে তাকিয়ে দেখি বন্ধু অনিকেত গভীর নিদ্রাতে আচ্ছন্ন। পাছে ওর ঘুম ভেঙে যায়, তাই আমি ধীরে ধীরে খাট থেকে নেমে ঘরের বাইরের দিকে বেরিয়ে আসি। কোথা থেকে এত রাতে আওয়াজ আসছে তার অনুসন্ধানের জন্য আমি এক পা দুপা করে সিঁড়ি দিয়ে ছাদে উঠি। বৃষ্টির রাত, তাই আকাশ মেঘলা, কিন্তু আমি কোনো রহস্যের গন্ধ পেলে শান্ত থাকতে পারি না। ছাদে উঠে আমি বুঝতে পারি বাড়ির পেছন থেকেই শব্দটা ভেসে আসছে। ছাদের কোণাতে দাঁড়িয়ে বাড়ির পেছনের দিকে তাকাতেই আমি যা দৃশ্য দেখলাম তাতে আমার শরীরটা কেঁপে উঠল। আমি রাতের অল্প আলোতেও পরিষ্কার দেখি যে বাড়ির মতো একটি জায়গাতে কিছু মানুষ ভীষণ কষ্টে চিৎকার করছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো তাদের কারোর মাথা নেই। কাটা মাথা আর শরীরের অংশ থেকে টুপটুপ করে রক্ত ঝরে পড়ছে। আমি আরও দেখি যে বাড়িটির ঠিক পাশেই একটা কবরস্থানের মধ্যে থেকে কোনো এক অদৃশ্য শক্তি বলে সেই বিকট চেহারাগুলি কবর ফুঁড়ে বেরিয়ে আসছে। এই হাড়হীন করা দৃশ্য দেখে আমি আর ছাদে বেশি সময় দাঁড়াতে পারলাম না। দৌড়ে নিচে নেমে এসে খাটে শুয়ে পড়লাম। তখনও তাদের চিৎকার ভেসে আসছে, চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠছে বারবার। পরের দিন সকালে চা খাওয়ার সময়। কি শুভ, তোর মুখটা অমন শুকনো লাগছে কেন? কালকে রাতে ভালো করে ঘুম হয়নি নাকি? নরেশদা কখন চা দিয়ে গেছে, তুই বসে তখন থেকে কি অত ভাবছিস? নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি সহজ করার জন্য আমি বলি, না না, আমার কিছুই হয়নি, এই তো খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরোবো। এরপর সকালের জলযোগ সেরে আমি আর অনিকেত ঘুরতে বেরোই। পরিষ্কার আকাশের মিঠে রোদে চারিপাশটা যেন আরও সুন্দর লাগছে। অনিকেতের বাড়ির সামনে মেঠো পথ লম্বালম্বি চলে গেছে অনেক দূর। তার দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। দূরে দেখা যাচ্ছে ছোট্ট ঢেউ খেলানো পাহাড়। সামনের পথ ধরে এগোতে যাওয়ার সময় আমি বলে উঠলাম, চল আগে তোর বাড়ির পেছন দিকটা একবার ঘুরে আসি। পিছনে তো তেমন কিছু নেই, ওদিকে গিয়ে কি করবি? তাও আমি বারবার বলছি দেখে অনিকেত আমাকে সেই দিকেই নিয়ে গেল। আমি এসে দাঁড়ালাম কাল রাতে ছাদ থেকে দেখা সেই বাড়ির মতো দেখতে জায়গাটার সামনে। এই ভাঙা অংশটা কিসের রে? ও এটা আসলে আমার এই বাড়িটা আগে একজন ইংরেজের ছিল। সেই বাড়ির পিছনে এই কারাগারটা তৈরি করেছিল। অনেকেই এই বাড়িটা আগে কিনেছিল, কিন্তু মাস 6 বেশি এখানে টিকতে পারেনি। সবাই নাকি বাড়ির পিছনের এই কারাগার থেকে রাতে আওয়াজ শুনতে পেত, আর ওই পুরনো কবরস্থান থেকে শব্দ ভেসে আসতো। এমনকি বাড়ির কর্তারাও কয়েকদিনের মধ্যে মারা যেত। আমিও দিন 5 আগে থেকে কিছু বিকট আওয়াজ পেলেও তেমন একটা গুরুত্ব দিইনি। আমি অনিকেতের সব কথা শুনে বেশ কিছু সময় চুপ করে থাকার পর জঙ্গলে ঢেকে যাওয়া কারাগারটার দিকে এগিয়ে ভেঙে যাওয়া ফলকে অস্পষ্ট লেখাতে দেখি লর্ড সাহেবের কারাগার। আর ওই পুরনো কবরস্থানটাও একবার ভালো করে দেখি। একটা জায়গাতে চোখ পড়তে আমার নজরে আসে শুকিয়ে যাওয়া রক্ত। অনিকেত, তোর এই বাড়িতে আর বেশি দিন থাকা চলবে না, কারণ তারা জেগে উঠেছে কবর থেকে। বাড়িতে থাকা চলবে না? তারা জেগে উঠেছে কবর থেকে? কিছুই তো বুঝতে পারছি না। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে আগের দিন রাতে দেখা ভয়ঙ্কর দৃশ্য সম্পর্কে সবটা অনিকেতকে খুলে বললাম। তুই এসব কি বলছিস? সত্যি এইসব দেখেছিস? আজকে রাতে তুইও দেখতে পাবি, তবে খুব সাবধানে থাকতে হবে। সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর আমি আর অনিকেত বাড়ির পেছনের একটি ঘরের জানলা থেকে কারাগারের দিকে মুখ করে বসে থাকি।
শুভ, আমরা এই ঘরটাতে না লুকিয়ে তো ওই কারাগারের কাছে গিয়েই দাঁড়াতে পারি। এখন যারা কবর থেকে জেগে উঠবে তারা যদি তোকে দেখতে পায় তাহলে তোর মৃত্যু অবধারিত। কিন্তু কেন? আমি কি করেছি? দেখ, এর উত্তর আমিও এখন সঠিক জানি না, তবে এই গ্রামের মানুষেরা নিশ্চয়ই জানবে। তাদের সাথে কথা বলতেই হবে আমাদের। এই জন্যেই কি এই বাড়িতে আমি যেদিন এসেছিলাম সেদিন গ্রামের প্রধান শৈলবাবু নিজে এসে আমাকে এই বাড়িতে থাকতে না করেছিল? আমি আর অনিকেত ছোট্ট ঘরটাতে বসে কথা বলছি, এমন সময় শীতের রাতে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। আর তার মধ্যেই আমরা জানলা দিয়ে দেখি কারাগারের পাশে কবরের নিচ থেকে বেরিয়ে আসছে বিকট চেহারার কিছু মূর্তি, যাদের শরীর থাকলেও মাথা নেই। কবর থেকে বেরিয়ে কারাগারের দিকে ধীরে ধীরে এগিয়ে একটি জায়গাতে দাঁড়িয়ে এক করুণ চিৎকার শুরু করে। জায়গাটা হলো যেখানে শরীর এবং মাথা আলাদা করা হয় সেই অংশ। তখনও বাইরে বৃষ্টি হয়ে চলেছে, সেই শরীরগুলো বৃষ্টিতে ভিজে চলেছে আর পচা দুর্গন্ধ চারিপাশে ছেয়ে গেছে। এই দৃশ্য দেখে অনিকেত আর ঠিক থাকতে পারে না, ও সংজ্ঞা হারায়। অনিকেত, ঠিক আছিস? অনিকেত ধীরে ধীরে চোখ খোলে। এর মধ্যেই শৈলবাবু এসে উপস্থিত হয়েছে। আপাতত ঠিক আছি। কালকে যে কি দেখলাম! তোমাকে আমি আগেই বলেছিলাম এখানে না থাকতে। তোমার বন্ধু শুভ সকালে আমার খোঁজ করে সব কথা বলতেই আমি দৌড়ে এসেছি। শৈলবাবুর হাতে একটা বই দেখতে পেলাম। আসলে তোমরা এখন যে বাড়িতে আছো সেটা অনিকেতের দাদু কিনলেও বাড়িটা তৈরি করেছিল লর্ড সাহেব। দিনের বেলাতে তিনি সাহেব থাকলেও রাত্রে তার শরীরে ভ্যাম্পায়ার ভর করত, আর তখন তিনি রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন রক্তের খোঁজে। রাতের অন্ধকারে এই গ্রামের নিরীহ মানুষদের এনে ওই কারাগারে বন্ধ করে রাখতেন, আর দরকার মতো প্রতি অমাবস্যা রাতে তাদের বলি দিয়ে শরীরের রক্ত চুষে খেয়ে কবরস্থানে পুঁতে দিতেন। আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না। জানি এটা বিশ্বাস করা সম্ভব নয়। এই ডায়েরিটা আমার কাছে ছিল, শেষের 20টা পাতা পড়ো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। শৈলবাবু একটি ডায়েরি আমার হাতে তুলে দিলেন। বইটির নাম মাই লাইফ বাই J.L. লর্ড। সেখানে লেখা আছে লর্ড সাহেবের জীবনের ভয়ানক কথা। তিনি বলেছেন তার শরীরে ভ্যাম্পায়ার বাসা বেঁধেছিল। রাত হলেই ভ্যাম্পায়ার তার শরীরকে বশ করত, আর তারপর প্রতি অমাবস্যার রাতে 5 জনের মুন্ডহীন শরীরের রক্ত পান করত। কেউ যেন বুঝতে না পারে তার জন্যই ওই কারাগার ও কবরস্থান তৈরি করা হয়েছিল, এবং কাউকে সেখানে আসতে দেওয়া হতো না। দীর্ঘদিন ধরে গ্রামের অনেক নিরীহ মানুষের বলি হয়েছে সেই কারাগারে। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয়নি। গ্রামের লোকেরা জানলে লর্ড সাহেবকেই পিটিয়ে মেরে ফেলত, তাই সে কিছুই বলতে পারেনি। একদিন লর্ড সাহেবের দেহ রক্তহীন অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। এই ডায়েরিটা প্রথমে আমার দাদুর হাতে আসে, বাবার হাত দিয়ে পরে তা আমি পাই। গ্রামের কাউকে এই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি, তবে অনিকেতের দাদু যখন ওই বাড়ি কিনেছিল তখন আমার বাবা ওনাকে সাবধান করেছিল, আর ওনাকে এই ডায়েরি দেখালে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিয়েছিল, যার ফলে তারও মৃত্যু হয়। এবার যদি তোমরাও বিশ্বাস না করো। এ তো ভয়ানক ইতিহাস। তাহলে এখন কি করা যায়? আমি জানতাম দাদু কোনো দুর্ঘটনাতে মারা গেছিলেন। এবার জানলাম দাদু মরার পর কেন এই বাড়িতে আর কেউ থাকেনি। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আমি শুনেছি অনিকেতের দাদু এই বাড়ি কেনার আগেই যারা কিনেছে অমাবস্যার রাতে বাড়ির মালিকের মুন্ডহীন শরীর পিছনের ওই কারাগারে পাওয়া গেছে। আসলে যারা লর্ড সাহেবের কাছে বলি হয়েছে তাদের অতৃপ্ত আত্মা আজও এখানেই আছে। তাই এই বাড়ির মালিক যেই হয় তাদেরকেই তারা লর্ড সাহেব ভেবে হত্যা করে। যেহেতু লর্ড সাহেবের শরীরে ভ্যাম্পায়ার ছিল, তাই অতৃপ্ত আত্মারা কিছু করতে পারেনি। তাহলে লর্ড সাহেবের মৃত্যু হলো কিভাবে? হয়তো ভ্যাম্পায়ার শেষে লর্ড সাহেবকেই মেরেছে। কালকেই তো অমাবস্যা। এই বাড়িতে আসার পর এটাই তো প্রথম অমাবস্যা। কালকে ওই অতৃপ্ত আত্মারা অনিকেতকে ছাড়বে না। তাহলে এখন উপায়টা কি? অনেকবার ভেবেও ভয়ে কিছু করে উঠতে পারিনি, তবে আর চুপ করে থাকলে চলবে না। এটা বন্ধ করতে হবে, মৃত্যু হলে হোক। আজ রাতেই আমাকে আর তোমাকে কবরস্থানের নিচের দেহগুলি সৎকার করতে হবে, তাহলেই অতৃপ্ত আত্মাদের মুক্তি হবে। অনিকেতের শরীর এখনও যথেষ্ট সুস্থ নয়, আর ওকে এখানে নিয়ে যাওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। এখন সম্ভব নয় কেন? এখন দিনের আলোতে এইসব করলে সবার নজরে আসবে। আসলে গ্রামের মানুষেরা এই বিষয়ে তেমন কিছু জানে না। এমনিতেই বাড়ির মালিকদের মুন্ডহীন মৃতদেহ দেখে
তারা এই বাড়ি নিয়ে সন্দেহ করে, তাই এই বাড়ির আশেপাশে গ্রামের কেউই আসে না। সেদিন রাতে আমি আর শৈলবাবু দরকারি সব জিনিস নিয়ে সেই কারাগার সংলগ্ন কবরস্থানের কাছে উপস্থিত হলাম। চারিপাশে একটা গা ছমছমে পরিবেশ, কারা যেন জেগে উঠবে। সেদিনও আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যেই আমি আর শৈলবাবু শাবল দিয়ে কবরস্থানে মাটি খুঁড়তেই ধীরে ধীরে বেরিয়ে এলো মুন্ডুহীন কঙ্কাল। তার সংখ্যা অনেক। আমার যেন মনে হলো কেউ বা কারা সব কিছু দেখছে, হয়তোবা তারাও এই অন্ধকার থেকে মুক্তি চাইছে। অনেক খুঁজেও মুন্ডুগুলি উদ্ধার করা গেল না। বলি দেওয়ার পর মুন্ডুগুলির যে কি হয়েছিল তা তার আত্মজীবনীতে উল্লেখ করেননি লর্ড সাহেব, হয়তোবা ভক্ষণ করেছিলেন। সবকটি কঙ্কাল একসাথে জড়ো করে আগুন ধরাতেই একসাথে অনেকগুলো কালো ধোঁয়ার মতো কিছু জিনিস বাতাসে শব্দ করে মিলিয়ে গেল। বোঝা গেল দীর্ঘদিন মুক্তির অপেক্ষা করে অবশেষে তারা মুক্তি পেল। সব কাজ যখন শেষ তখন প্রায় ভোরের আলো ফুটে উঠেছে। আমি সেই বাড়িতে আরও কদিন ছিলাম, তবে রাতে কোনো ভয়ানক শব্দ বা দৃশ্য আর দেখিনি। কারাগার ভেঙে ফেলা হলো, কবরস্থানের জায়গাতে পোতা হলো ছোট ছোট গাছের চারা। শুরু হলো এক নতুন জীবন।